রেণু রনা রনা না। এখন বাজে সকাল 8:30। ওই দেখো তোমাদের ডুগ্গু সোনা চলে যাচ্ছে স্কুলে। ছেলে আমার বড় হয়ে গেছে জানো তো, আজকে একা যাবে স্কুলে, কারণ তার পাপা আজকে অনেক সকালেই কাজে বেরিয়ে গেছে, তো আজকে ওকে একাই পাঠাতে হবে। আর যেহেতু মায়ের মন বুঝে না, তো ওই তো আমিও চলে যাচ্ছি সঙ্গে আর কি মেন রোডে তাকে একটা টমটমে তুলে দিতে। আসার সময় তো একাই আসে, স্কুলে যাওয়ার সময় রোজ তো তার পাপাই একসঙ্গেই নিয়ে যায় আর কি, তো একা তো পাঠাইনি, কিন্তু আজকে একাই পাঠিয়ে দিলাম। আর এখন যেহেতু ডুগ্গু সোনা একটু বড় হয়ে গেছে, একা একা আপ ডাউন করাটা তো শিখতেই হবে, ঠিক না? মায়ের মন যতই জি করুক না কেন, ছাড়তে তো হবেই, সবসময় তো আর কেউ সঙ্গে গিয়ে পারবে না। তো ওই তো ছেলেকে উঠিয়ে দিয়ে আসলাম, এসে ঘরে প্রথমত আমি বিছানাটা তুলে নিলাম। আর সকালবেলা যেহেতু জ্বালানা খোলাই হয় না, ওই যে খুব হাওয়া আসে, তো এই গিয়ে এখনই খুললাম। তো এখন কিন্তু সময় 9টা বেজে গেছে। তো এইদিকে আজকে আমার তোমরা সামনের রুমের অবস্থাটা দেখো, কত পরিমাণ নোংরা হয়ে আছে। মানে বেশ কয়েকদিন হয়ে গেছে গো, এই রুমটা একটু ভালো মতো পরিষ্কার করা হয় না, মানে ওই সময়ই পাচ্ছি না গো। একদিকে ভালো মতো পরিষ্কার করতে গেলে অন্যদিকে নোংরা হয়ে বসে থাকে। এই যে কয়েকদিন তো রান্নাঘর আর ওই আমাদের শোয়ার রুমটা নিয়ে ব্যস্ত ছিলাম, তোমরা তো নিশ্চয়ই দেখেছো অন্যান্য ব্লগে। এই যে এই রুমটাতে আজকে 4-5 দিন যাবত আর কি হাত দেওয়া হয়নি, কিন্তু দেখো এই 4-5 দিনে যে এই ঘরটা এত পরিমাণে নোংরা হয়ে গেছে, মনে হয় 6 মাস বছরেও এই রুমটাতে আমার হাত দেওয়া হয় না। কিন্তু যারা আমার রেগুলার ব্লগ দেখো, তোমরা হয়তো নিশ্চয়ই জানো আমি ঘর দুয়ার পরিপাটি রাখতে কত পরিমাণ পছন্দ করি, আর আমি কয়দিন পর পরই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকি। তারপরও দেখো কি একটা হাল হয়ে যায় রুমের। এই যে দেখো সোফার উপর থেকে যেই কাভারগুলো সরিয়ে দিলাম, তোমরা হয়তো এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ যতটুক জায়গায় কাভার ছিল ততটুক জায়গায় কিন্তু কালারটা বেশ ভালোই আছে সোফার, বাকি জায়গাগুলো দেখো কত পরিমাণে ধুলা পড়েছে। আর এটা কিন্তু 2-3 দিনের ধুলা না, এই কালারটা অনেক আগের থেকেই হয়ে গেছে। যেহেতু মাটির ঘর, ধুলার পরিমাণটা অনেকটাই বেশি হয়, আর এই ধুলা বসতে বসতে একদম সোফাগুলো কিন্তু পুরো ধুলার কালার হয়ে গেছে। আর এই যে দেখো এই কয়েকদিনের মধ্যে ইঁদুরে কত বড় একটা ক্ষতি করে দিল। এমনিতে তো সোফাগুলো জায়গায় জায়গায় কেটে রেখেইছে, শুধু গদ্দিগুলোই বাকি ছিল, কিন্তু এই যে দেখো গদ্দিটার কি হাল করেছে। মনের মধ্যে না ভীষণ আঘাত লাগে গো। এই যে এত ভালো ভালো জিনিসগুলো দেখো কয় জায়গা দিয়ে ইঁদুরে কিভাবে কেটেছে। আসলে যার ভাগ্য খারাপ না, তার কাছে ভালো জিনিসগুলো থাকতে চায় না, নষ্ট হয়ে যায়, কারণ সে তো উপযুক্ত না এই জিনিসগুলোর, তো তার কাছে এই জিনিসগুলো থাকবেই বা কি করে, কোনো না কোনো কারণ নিয়ে তো সেইগুলোকে নষ্ট তো হতেই হবে। এই যে দেখো সোফাগুলোর কালারগুলো দেখতে পাচ্ছ কত পরিমাণ খারাপ হয়ে গেছে। এগুলাকে না জল দিয়েও আমি মুছেছি গো, কিন্তু কোনো কাজেই হয় না, এগুলো এই কালারেই হয়ে গেছে ধুলা পড়তে পড়তে। মানে অতিরিক্ত ধুলা তো। সোফাগুলো এমন একটা জিনিস জানো তো, যেগুলো পাক্কা ঘরে রাখলে আর কি মানায়, বা সেগুলোকে সুন্দর করে রাখা যায়, কিন্তু আমার তো আর ভাগ্যে নেই গো পাকা ঘরের। কিন্তু তাও আমার মনের মধ্যে একটা ছোট আশা ছিল যে আমার পাকা ঘর দুয়ার না হোক, শুধু যদি কোনো মতে নিচটা একটু পাকা করে নিতে পারি, তাহলে ঘরের জিনিসপত্রগুলো তো নষ্টের হাত থেকে বাঁচবে। কিন্তু সেটাও আমার ভাগ্যে নেই গো, সেটাও আমার ভাগ্যে নেই। আসলে ভাগ্যটা বড় অদ্ভুত জিনিস, যে পায় সব দিকেই পায়, আর যে পায় না সে কোনো দিকেই পায় না। এই যে আমাকেই ধরো না, আমি কিন্তু তেমন কোনো বড় আশা মনের মধ্যে রাখিয়ে না যে আমার বিল্ডিং ঘর লাগবে বা ছাদ
পিটানি ঘর লাগবে বা বড় বড় গাড়ি ঘোড়া এইসব আমার লাগবে, কখনোই না। জানো, আমি সব সময় ছোট জিনিসেই খুশি থাকি। কিন্তু দেখো আমার ভাগ্য, আমার কপালে সেটাও জোটে না। আমার মনের মধ্যে খুব ছোটই একটা আশা ছিল যে এই ঘরের নিচটাকে কোনো মতে যদি একটু পাক্কা করে নিতে পারি, তাহলে অন্তত আমার ঘরের যে জিনিসগুলো আছে, মানে যেগুলো আমার বাবা দিয়েছে, সেই জিনিসগুলোকে একটু আমি ভালো করে রাখতে পারবো। না হলে তো এইভাবেই একটু একটু করে ঘরের প্রত্যেকটা জিনিস এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো ইঁদুরে নষ্ট করে ফেলছে, না হলে ওই যে বৃষ্টি বাদলের দিনে যখন ঝড় তুফান দেয় তখন ঘরের চারোদিকে জল ঢুকে জলে ভিজে যায় ঘরের ভিতরের সমস্ত জিনিস। না হলে দেখা যায় উলিয়ে মাটি তুলে একদম ঘরের ভালো ভালো জিনিসগুলোকে পুরো খোকলা করে দেয়। তো এইভাবেই তো একটু একটু করে ঘরের প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে না বলো? তার জন্যই তো বললাম যে মেয়ে লোকের ভাগ্যটা না ভালো হওয়া খুব প্রয়োজন। ভাগ্য ভালো হলে তো সব দিক দিয়েই ভালো। আর যদি ভাগ্যটা খারাপ হয় না, তোমার সামনে থাকা তোমার মন পছন্দের জিনিসগুলো বা তোমার ভালো লাগার জিনিসগুলো নষ্ট হয়ে তোমার থেকে দূরে সরে যাবে। কেননা ঘরের ভিতর সমস্ত যেগুলো জিনিসপত্র আছে সেগুলো কিন্তু বেশিরভাগই আমার বাবা আমাকে বিয়েতে উপহারে দিয়েছিল। আর সব কয়টাই জিনিস আমি আমার পছন্দ মতো নিয়েছিলাম, কারণ আমার বাবা মা দুজনেই জানতো যে আমার মেয়ে ঘরদুয়ার গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে ভীষণ পরিমাণে পছন্দ করে। তো আমি যেগুলো জিনিসই ভালোবাসতাম সব কয়টা জিনিসই কিন্তু আমার বাবা আমাকে দিয়েছে বিয়েতে। কারণ বাবাও চাইতো যে আমার মেয়েটা আমার ঘরে যেইভাবে হাসি খুশি থাকতো, ঘরদুয়ারটাকে লক্ষ্মীর মতো গুছিয়ে রাখতো, সে তো তার স্বামীর ঘরটাকেও ঠিক সেইভাবেই রাখতে চাইবে, হয়তো এর থেকে বেশি আরও ভালোবেসে গুছিয়ে রাখতে চাইবে। তো বাবা যথাসাধ্য মতো যতটুক পেরেছে আমাকে দিয়েছে। আর আমি সেই জিনিসগুলোকে অনেকটাই পছন্দ করতাম, অনেকটাই যত্ন সহকারে রাখার চেষ্টা করি। কিন্তু দেখো ভাগ্যটা এতই ভালো আমার, সেই বাবার দেওয়া এই জিনিসগুলোকে আমি আর এখনে ভালোভাবে রাখতে পারছি না। যতই চেষ্টা করি না কেন সেগুলো নষ্ট হয়েই যাচ্ছে চোখের সামনে এক এক করে। যদি আমার ভাগ্যটা ভালো হতো, অন্তত রুমগুলোর নিচটা তো আমি কোনো মতে পাক্কা করে নিতাম, তাহলে হয়তো আমার বাবার দেওয়া জিনিসগুলো এতটা নষ্ট হতো না। সবটাই হলো আমার ভাগ্য। তার জন্যই তো বললাম মেয়ে লোকের ভাগ্যটা বড়ই অদ্ভুত জিনিস। আর এখন তো আমি এমন হয়ে গেছি যে আমার জীবনে এখন কোনো শখ স্বাচ্ছন্দ্য বলতে কিছুই নেই। জীবনটাকে কোনোভাবে পার করে কাটিয়ে নিয়ে যেতে পারলেই হলো, বাস। আর কোনো কিছুরই চাহিদা নেই। হ্যাঁ, মাঝে একটাই চাহিদা আছে, সেটা হলো যাতে একটু মানসিক শান্তিটা আমি পাই, বাস, আর কিছু না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরোটা রুমেই গুছানো কমপ্লিট হয়ে গেছে। সেটাও হয়তো 2-4-5 দিনের জন্য, কারণ আবারও দেখা যাবে কয়েকদিন পর আবারও সেম কন্ডিশন হয়ে যাবে এই রুমটার, আবারও ঠিক এইভাবেই আমাকে পরিষ্কার করতেই হবে। তো এইদিকে সোফার কাভারগুলোও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, আজকে একটু ধুয়ে দেব। সোফার কাভারগুলো একটু নোংরা হয়ে গেছে, মানে ধুলো পড়তে পড়তে সাদা হয়ে গেছে। এইদিকে যে সামনের রুমটায় লেপা মুছা যখন করেছিলাম তখন ঠান্ডা কাপড়গুলো এনে কিন্তু এই রুমটার মধ্যেই রেখেছিলাম আমি সোফার উপরে। তো সেই কাপড়গুলো একটু গুছিয়ে রাখলাম আর কি। মানে এইগুলোকে না এখন আমি কোনো জায়গায় রাখতে পারছি না, একদম ডাইরেক্ট হয়তো ট্রাঙ্কের ভেতর বা বক্স খাটের ভিতর আর কি আমাকে ঢোকাতে হবে। আর এখন যেহেতু ঠান্ডাটাকে কিছুতেই বোঝা যাচ্ছে না, এই ঠান্ডা লাগে এই গরম লাগে, ভিতরে ঢুকিয়ে দিলেও অসুবিধা হয়ে যাবে। যদি আবার কোনো সময় চট করে ঠান্ডা পড়ে যায় তখন আবার বের করতে গেলে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। এমনিতে কিন্তু এই কাপড়গুলো রাখার জন্য আমার একটা জিনিসের প্রয়োজন। ওই যে ধরো সুকেজেই হোক বা গডরেজেই হোক বা এখন যেমন সিম্পল
কিট কেসগুলো থাকে সেগুলোর প্রয়োজন, কিন্তু এখন প্রয়োজন বললে তো চলবে না, সেটা বললেও আর নিতে পারবো না। এইভাবেই আমাকে কষ্ট করে করে এই জায়গার থেকে ওই জায়গা, ওই জায়গার থেকে এই জায়গা এমনই করে রাখতে হবে আর কি, ঠান্ডা দিনটা যতদিন পর্যন্ত না যায়। এমন ছোট ছোট জিনিসেরই আমি কোনোদিন আবদার মেটাতে পারিনি, সেই জায়গায় আমি বড় বড় জিনিসের স্বপ্ন দেখি বা কি করে বলো। তো এই যে দেখো গরম কাপড়গুলো এনে এই যে চেয়ারটার উপর আর কি রেখে দিচ্ছি। তো একটার মধ্যে হয়তো জায়গা হবে না, কারণ অনেকগুলো কাপড় তো, হয়তো আরেকটা কিছুর উপর রাখতে হবে। বিছানার উপর রাখতে পারতাম, কিন্তু বিছানার উপর রাখলে কিন্তু রিস্ক হয়ে যাবে জানো তো, কারণ ইঁদুরে ওই রাত্রেবেলায় কাটাকুটি শুরু করে দেবে। আর এগুলো সবটিই কিন্তু ভালো কাপড়, এগুলো কাটলে খুবই খারাপ লাগবে। তো এগুলোকে আমি এখন আপাতত এখানেই রেখে দেই, কিছুদিন এখানেই থাকুক। যেহেতু ওই রুমটার মধ্যে লেপা মোছার কাজ আরও করতে হবে আমাকে, যেহেতু মাটিগুলো যেইভাবে শুকাচ্ছে আরও ফাটা দিয়ে দিয়ে উঠছে আর কি, তো ওখানে রাখলে আমারই অসুবিধা হবে। তো এমনি যেহেতু রেখেছি না, দেখতে জানি কেমন একটা লাগছিল, তার জন্য একটা কাপড় দিয়ে আর কি সুন্দর করে ঢেকে দিলাম। তো দেখো এখন ঘরটা দেখতে মোটামুটি কিছুটা আর কি ভালো লাগছে, হয়তো ক্যামেরাতে ভালো লাগছে গো, কিন্তু সামনের থেকে যে পুরোটা ঘরের সমস্ত জিনিস একদম সাদা সাদা হয়ে আছে। তো রুমটাকে গুছিয়ে টুছিয়ে এই তো চলে আসলাম কলের পার। ওই যে সকালের খাওয়া দাওয়ার বাসনগুলো এগুলো রয়ে গেল। এদিকে ঘরে যে জলের বালতিটা ছিল সেটাও অনেক পরিমাণে নোংরা হয়ে গেছে, মানে আয়রন একটু বসে গেছে আর কি। আর আমার তো এমনিতেও ধৈর্য শক্তি কম, ভাবলাম যে না, জলের বালতিটা একটু খালিয়ে যেহেতু আছে ধুয়েই ফেলি, ধুয়ে জল ফিল্টারে দিয়ে দিই। আর আমার কিন্তু সকালবেলায় রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছিল, সারাদিনের জন্যই করে নিয়েছিলাম। হ্যাঁ, ভাতটা বানানো হয়নি, ভাতটা ওই খাওয়ার আগে আর কি রান্না করব। ঠান্ডা ভাত না খেতে একদমই ভালো লাগে না গো, আর আমি খেতেই পারি না, কিন্তু হলেও দেখা যায় বেলায় বেলায় ঠান্ডা ভাত রয়েই যায়, খেতেই হয়। আর এটা কিন্তু প্রত্যেকটা ঘরের মেয়ে লোকের সাথে হয়ই হয়, ঠিক না? তো কিছু করার উপায় নেই, আমাদের ভাগ্যে থাকবেই আর কি, একটু ঠান্ডা ভাত খেতেই হবে। তুমি যতই গরম গরম রান্না করো না কেন, ওই ঘুরে ফিরে ঠান্ডাটাই আমাদেরকে খেতেই হয়। তবে যাই হোক, সেটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই, আমি তো আর একা না, আমার মতো প্রত্যেক ঘরের বউয়েরাই এমনটাই করে হয়তো। তো এদিকে এই যে এখন সোফার কাভারগুলো একটু ভিজিয়ে রাখবো, যাতে ধুলোটা আর কি কেটে যায়। এগুলো কিন্তু নোংরা হয়নি জানো তো, এগুলো শুধু ধুলো সাদা সাদা হয়ে গেছে। তো এগুলোকে কিন্তু ধুতে গেলে এতটা আমার কষ্ট হবে না, কারণ এই যে স্রাপের জলে অল্প টাইম ভিজিয়ে রাখলেই ধুলাগুলো এমনিতেই বের হয়ে যাবে। আর যতক্ষণে এটা ভিজবে ততক্ষণে আমি ওই যে বাসনগুলো ধুয়ে নিলাম। তারপর এই তো সোফার কাভারগুলোও ধোয়া হয়ে গেছে। এগুলার আজকে জানো তো ওই জল ফিল্টার করে ধুইনি, যেহেতু এগুলোর কালারটা তেমন একটা মানে সাদা না, এগুলাকে কলের জলে ধুয়ে দিলেও রঙটা নষ্ট হবে না, যেহেতু সব সময় ধোয়া হয় না। তো এগুলাকে ওই ডাইরেক্ট পাইপের জল দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি। এখন শুধু গিয়ে সামনের মাঠে আর কি মেলে দিয়ে আসব, কারণ সামনের মাঠে না রৌদ্রটা সারাদিনেই থাকে। তো ধোয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন শুধু স্নান করে ঠাকুর ঘরে ঢোকার বাকি। ঠাকুর পুজোটা দিয়ে দিতে পারলেই আমার মনটা এমনিতেই ভালো লাগবে। আমার অবস্থা দেখো, ব্লগটা প্রায় শেষের পথেই এসে পড়েছে, আর হয়তো 1 থেকে 2 মিনিট আছে, কিন্তু ওই কথাই বলে যাচ্ছি তোমাদের সঙ্গে। না তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কেমন আছো, না কাউকে রাধে রাধে বললাম, না কাউকে বললাম যে আমি কেমন আছি। তবে আজকে না হয় একটু অন্যরকমই বললাম ভিডিওর লাস্টে। তো রাধে রাধে সবাইকে। কেমন লেগেছে বলো আজকের এই ব্লগটা? আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা মিষ্টি কমেন্ট করতে ভুলো না যেন। আর তোমরা কারা কারা আছো গো, যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো স্কিপ না করে, প্লিজ একটা কমেন্ট রেখে যেও তো। আর সঙ্গে রইল তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়টা আমার এই ব্লগটার মধ্যে দেওয়ার জন্য। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? তো দেখলেই তো কাপড় টাপড় মেলে আমি কিন্তু স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম। আর এই দেখো রেডি হয়ে পড়েছি, আজকে যাব একটু ডুগ্গুসোনার স্কুলে, কাজ আছে বুঝতে পারলে তো, সেই কাজটা করার জন্য যাব। তো একবারে ডুগ্গুসোনাকে নিয়ে আসবো আর কি। তো এই তো রেডি হয়ে পড়লাম, এখন সময় বাজে 2টা 20, ডুগ্গুসোনাকে স্কুল থেকে নিয়ে আসি। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা।